গল্পটি শুনতে কানে হেডফোন ব্যবহার করবেন। আমার শ্বশুরের কাছে যে সমস্ত মহিলা বাচ্চার জন্য আসতো তাদেরকে সে একটা ঘরে নিয়ে যেত আর তারা প্রেগনেন্ট হয়ে যেত। একটা রাতে আমি লুকিয়ে সেই ঘরে চলে গেলাম আর তারপর কিছুদিন পরে বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট। আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, কেননা আমার বর তো গোয়াতে ছিল। তার ঠিক পরের দিন আবার যখন আমি সেই ঘরে গেলাম তখন আমার সাথে বাজার চিকিৎসার নামে আজকাল এত বাজে আর জঘন্য খেলা রচনা করা হয় যে যার ব্যাপারে ভাবলে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। কেউ কেউ সাধু বাবা হয়ে মহিলার সম্মান নষ্ট করে, কখনো কেউ নকল ডাক্তার হয়ে তাকে বরবাদ করে ছাড়ে। আমাদের গ্রামে কোনো মহিলার ইজ্জতকে বরবাদ করা কোনো কঠিন কাজ নয়, কেননা শুধুমাত্র সন্তানের জন্য মহিলাকে নরকে পাঠিয়ে দেওয়া হয়। বিয়ের কিছু মাস পরে যদি মহিলা প্রেগনেন্ট না হয় তাহলে তার উপর বাজা এই কথাটার ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, তার বেঁচে থাকা মুশকিল করে দেওয়া হয়। আর এই জন্যই মহিলারা চিকিৎসার নামে বরবাদ হতেও তৈরি থাকে। আমার একটা কাহিনী ঠিক এরকমই এক সত্যি ঘটনাকে খুলতে চলেছে, যার জন্য অনেক মহিলাই চিকিৎসার নামে নিজের সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। সমাজের টিটকারি থেকে বাঁচার জন্য চিকিৎসার নামে তারা এমন দৈত্যের শিকার হয় যে ভাবলে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। এটা জেনে আপনার পায়ের তলার থেকে মাটি সরে যাবে যে কিভাবে কিছু লোক মহিলাদের দুর্বলতার সুযোগ তুলে তাকে ব্যবহার করে। আমার নাম ঈশান ভি আর আমার বয়স 24 বছর। আমার বিয়ে যে ঘরে হয়েছিল সেখানে আমার শ্বশুর বেঁচে ছিলেন আর শাশুড়ি যে কিনা বিছানায় পড়ে থাকতেন। আমার স্বামী গোয়ায় থাকতো। বিয়ের পর সে ঠিক পরের সপ্তাহেই গোয়ায় চলে যায়। আমার মনে হয়েছিল শ্বশুরবাড়ি সামলানো আমার পক্ষে ভীষণ সহজ হবে। শ্বশুরবাড়িতে না বেশি লোকজন ছিল আর না শাশুড়ির অবস্থা এমন ছিল যে সে আমার ব্যাপারে কিছু বলতে পারবে। আর আমার কোনো ননদও ছিল না। আমার বর তার মা বাবার একমাত্র সন্তান ছিল। আর আমার মনে হয়েছিল যে আমার বরের শহরে চলে যাওয়ার পর আমি পুরোপুরি স্বাধীন হয়ে যাব আর নিজের ইচ্ছায় নিজের মর্জি মতো নিজের জীবন সুন্দর করে কাটাতে পারবো। কিন্তু এই রহস্যটা তো বিয়ের পরে খুলল যে কোনো সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়া কতটা মুশকিল। আমার শ্বশুর একটা 60 বছরের বুড়ো ছিলেন, কিন্তু সে দেখতে এমন মনে হতো যেন সে এখনও যুবক। সব সময় চুলে তেল লাগিয়ে সেজেগুজে থাকতেন। উনি কখনো কখনো তার তৈরি হওয়া রূপ দেখে আমার হাসি পেত। এত বুড়ো বয়সে না জানি কেন আমার শ্বশুরের যৌবন ঠিক ফিকেই হতো না। তারপর আমি জানতে পারলাম যে উনি বাজা মহিলার চিকিৎসা করেন, আর যে মহিলারা চিকিৎসা করায় তাকে দিয়ে তাদের ঝুলি খুশিতে ভরে যায়। আমার শ্বশুরের কাছে চিকিৎসার জন্য আসা সমস্ত মহিলা কখনোই খালি হাতে ফিরত না। কিন্তু যে ব্যাপারটা আমার বোঝার বাইরে ছিল সেটা হলো আমার শ্বশুরের চিকিৎসা করার ধরন। আমরা শহরের মধ্যেকার একটা ছোট্ট গ্রামে থাকতাম, যেখানে বেশিরভাগ লোকই ছিল গরিব, যারা কিনা হসপিটালের অনেক বেশি বিল আর টেস্টের খরচা বহন করতে পারতো না। এটা পুরনো জামানার একটা ভাঙাচোরা এলাকা ছিল, যেখানে পুরো অট্টালিকার উপরেই ছোট ছোট বাড়ি বানিয়ে দেওয়া হয়েছিল। আমাদের আশেপাশে সমস্ত ঘর এরকমই ছিল। যখন কোনো মহিলা সন্তানের জন্য অস্থির হয়ে যেত সে আমার শ্বশুরের কাছে চলে আসতো। আর আমার শ্বশুরের নাম দূর দূর অবধি সবাই জানতো যে সে বিনা পয়সায় বাজা মহিলাদের চিকিৎসা করে। গরিব মহিলাদের জন্য এর থেকে বড় কথা আর কি হতে পারে। এজন্য কোনো না কোনো মহিলা প্রতিদিনই প্রায় আমাদের বাড়ির দরজায় উপস্থিত থাকতো। সবথেকে বেশি অবাক আমি এই ব্যাপারটাই হতাম যে না আমার শ্বশুর কোনো ডাক্তার ছিল, না সে পড়ালেখা জানতো। তাহলে সে কি করে বাজা মহিলার চিকিৎসা করতে পারে? আর কিভাবে বিয়ের কিছুদিন পরেই আমি আমার শ্বশুরের এই ব্যাপারটা জানার পর অবাক হয়ে গিয়েছিলাম যে এভাবেও কি কোনো মহিলা প্রেগনেন্ট হতে পারে। কিন্তু এই ব্যাপারটায় কথা বলতেও আমি লজ্জা পেতাম। শাশুড়ি তো বলার মতো অবস্থাতেই ছিলেন না, আর তিনি আমাকে ইশারায় কী যে বলতে থাকতেন আমি বুঝতেই পারতাম না। আমার শ্বশুরের একটা ঘর ছিল যেখানে উনি ওই সমস্ত মহিলাদের চিকিৎসা করতেন, কিন্তু ওই ঘরে আমার যাওয়া কঠোরভাবে বারণ ছিল, আর অন্য কেউ ওই ঘরের দিকে যেতে পারতো না। আমার শ্বশুর ওই ঘরে বাজা মহিলাদেরকে নিয়ে যেতেন, আর কয়েক ঘন্টা পরে সেই মহিলা যখন ফেরত আসতো ঘর থেকে তখন তার অবস্থা ভীষণ অদ্ভুত লাগতো। তার চেহারায় আমি ভয় লক্ষ্য করতাম। আর আরেকটা ব্যাপার অদ্ভুত ছিল যে অনেক মুশকিল হয়ে সে নিজেরাই দাঁড়াতো। তার চেহারার রং
উড়ে যেত। আর কিছুদিন পরেই আমরা খবর পেতাম যে ওই মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে। বেশ কয়েকবার আমি চিকিৎসা করতে আসা ওই মহিলাদের ফেরত যাওয়ার সময় তাদের আটকানোর চেষ্টা করেছিলাম, কেননা আমি জানতে চাইতাম যে আমার শ্বশুর ঘরে গিয়ে তাদের সাথে কী এমন কাজ করে যে সেই মহিলারা প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু আমার আটকানোর পরেও কোনো মহিলাই সেখানে থামতো না, আর খুব জোরে হেঁটে আমাদের ঘর থেকে বেরিয়ে যেত। তাদের চেহারার এক হতচকিত রূপ দেখে আমার সন্দেহ হতো। আমি নিজেও বেশি লেখাপড়া জানতাম না, এই জন্য এইটাই ভাবতে লাগলাম যে আমার শ্বশুর হয়তো এমন কিছু জানে যার মাধ্যমে সে তাদের চিকিৎসা করে। কিন্তু আমার ভেতরে একটা জেদ জন্ম নিয়েছিল। ওই ঘরে এমন কি হয় যে যার চিকিৎসায় ওই ঘরে মহিলারা প্রেগনেন্ট হয়ে যায়? যখন কিনা আজকের দিনে কোনো ডাক্তারের চিকিৎসাতেও বেশ কয়েক মাস সময় লেগে যায়। আর আমার শ্বশুর তো চিকিৎসার নামে একটা পয়সাও নেন না। একদিন সত্যিটা জানার জন্য আমি লুকিয়ে লুকিয়ে ওই ঘরে পৌঁছে গেলাম। আর আমার শ্বশুর সেই সময় কোথাও গিয়েছিল, কেননা কিছুক্ষণ ধরেই আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। আর এইটাই সুযোগ ছিল যে আমি ওই ঘরের সত্যিটা জানতে পারতাম। আমি বিশ্বাস করতাম যে আমি প্রেগনেন্ট হতেই পারবো না, কেননা আমার স্বামী তো গোয়ায় থাকে। এই জন্য আস্তে আস্তে আমি ওই ঘরে ঢুকে পড়লাম। কিন্তু ঘরে ঢোকার পর শুধু অন্ধকার ছাড়া আর আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। অন্ধকারের মধ্যেই না জানি কি একটা জিনিসের সাথে আমি ধাক্কা খেলাম আর অজ্ঞান হয়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। আমার মাথায় যন্ত্রণা হতে লাগলো আর আমার পুরো শরীরে যন্ত্রণা হতে লাগলো। মাথায় আমি অনেক বেশি আঘাত পেয়েছিলাম। আমি অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আমার ঘরে আসতে পারলাম। আর তারপর আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমি ভাবলাম যে আর হয়তো কোনো দিন ওই ঘরে গিয়ে আমি সত্যিটা জানতেই পারবো না। কিন্তু ওই দিনের পরে ঘরের বাইরে আমার পা দুটো যেন বেরোলোই না। এই জন্য আমি সুযোগই পেলাম না। একদিন যখন আমি বাজার গেলাম তখন ওখানে আমি একটা মহিলাকে দেখতে পেলাম, যে কিনা আমাদের বাড়ি থেকে চিকিৎসা করিয়ে গিয়েছিল। আমি তার চেহারা আজও মনে করতে পারি, কেননা ঘর থেকে বেরোনোর পর যে ধরনের হতচকিত ভাব তার মধ্যে ছিল তা দেখে আমি চমকে গিয়েছিলাম। তাই ওই মহিলাকে দেখতে পেয়ে আমি চাদর দিয়ে আমার মুখ ঢেকে তাকে আওয়াজ দিয়ে ডেকে আটকানোর চেষ্টা করছিলাম। আমি তাকে নমস্কার জানিয়ে বলেছিলাম যে আমার নাম ঈশানবী, আর আমি আমার বাজা শরীরের চিকিৎসা করাতে চাই। আমি মহিলা, এজন্য আমি শুনেছি যে আপনি একজন বুড়ো লোকের থেকে নিজের চিকিৎসা করিয়েছিলেন। আমার কথা শুনে সেই মহিলার চেহারার রং বদলে গেল। আমার কথার উত্তর না দিয়ে সে জোরে জোরে হাঁটতে লাগলো। আমি তাকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে এত তাড়াতাড়ি বেরিয়ে গেল যে আমি তাকে আটকাতেই পারলাম না। প্রথমেও তার আচরণ আমার অদ্ভুত লেগেছিল, আর আজ তো আমি পুরোপুরি চিন্তায় পড়ে গেলাম যে এমন কি হতে পারে যে আমাকে চিকিৎসার ব্যাপারে বলাটা সে ঠিক মনে করলো না, তার বদলে সে পালিয়ে যাওয়া উচিত মনে করলো। মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত কথা ঘুরছিল। আমি জিনিসপত্র কিনলাম আর ক্লান্ত হয়ে ঘরে চলে এলাম। গরমের জন্য আমার মাথা ঘুরছিল। কিছুক্ষণের জন্য আমি আরাম করার পর ঘরের কাজকর্মে যুক্ত হলাম, কিন্তু আমার শরীর খারাপ হওয়ার সাথে সাথে আমার মাথা ঘোরা শুরু হলো। আমার কি যেন একটা অদ্ভুত মনে হচ্ছিল, আর যেন একটা কিসের গন্ধর জন্য আমার শরীর কেমন করতে লাগলো। আমার শরীরের এই অদ্ভুত বদলে যাওয়া ভাব আমি অদ্ভুতভাবে অনুভব করতে পারছিলাম। না চাইলেও আমি আস্তে করে চুপচাপ নিজের টেস্ট করাতে গেলাম। আর টেস্ট করানোর পর টেস্টের রেজাল্ট দেখে আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। এটা কিভাবে হতে পারে? আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম যখন কিনা আমার বর তো গোয়ায় ছিল। আমার চোখ দিয়ে তো জল বেরিয়ে গেল, আর আমার আঁচলে বাজা হওয়ার দাগ ছিল না। কিন্তু বাজে ভাগ্য এটাই যে দাগ অবশ্যই লাগবে আমার আঁচলে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি চুপচাপ আমার শাশুড়ির কাছে গিয়ে বসে পড়লাম। আমার শাশুড়ি ইশারায় ইশারায় আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, কিন্তু আমার কাছে তাকে বলার মতো কিছুই ছিল না। আমি তাকে কী বা বলতাম যে তার ছেলে না থাকা সত্ত্বেও আমি প্রেগনেন্ট হয়ে গেছি। দরজায় কলিং বেল বাজার আওয়াজ হলো, আর আমি আমার শাশুড়ির কাছ থেকে উঠে যখন দরজা খুললাম তখন একটা খুব সুন্দর কম বয়সী মেয়ে দাঁড়িয়েছিল, যে বলতে লাগলো যে সে বাজা হওয়ার চিকিৎসা করানোর জন্য এসেছে। তার কথা শুনে আমার মনে পড়ল যে সেই ঘরে যাবার পর আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তাহলে তারপর এমন কি হয়েছিল যে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম?
ওই মেয়েটির নিরীহ মুখ দেখে আমি তাকে মিথ্যা বলে দিলাম যে আমার শ্বশুর এখন ঘরে নেই, সে 2 দিন পরে আসবে। আমার কথা শুনে সে মন খারাপ করে ফেরত যাবার জন্য উল্টা পথ ধরল। আমার পক্ষে এর থেকে বেশি অপেক্ষা করা অসম্ভব ছিল না। এই জন্য আমি বিনা কিছু ভেবেচিন্তে আমার ওই ঘরে যেতে লাগলাম। কিন্তু এবার আমি আমার হাতের মোবাইলের টর্চ জ্বালিয়ে নিলাম। আজ আমি অন্ধকারে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়তে চাই না, বরং আলো দিয়ে সত্যিটা দেখতে চাই, যার জন্য আমার পেটে একটা প্রাণ চলে এসেছে। আলো হাতে নিয়ে আমি যখন ওই ঘরে ঢুকলাম, আমি যা দেখলাম সেটা দেখে আমার তো হুঁশ উড়ে গেল। আমি জেনে গিয়েছিলাম যে আমি কিভাবে প্রেগনেন্ট হয়েছি। আমার মাথার উপর তো পাহাড় ভেঙে পড়লো যেন। কেননা এটা তো আমি ভাবতেও পারি না যে আমার 60 বছরের বুড়ো শ্বশুর এরকম কিছু করতে পারে। কিছু ঘন্টার মধ্যে সত্যিটা জানার পর আমি ওই ঘরের বাইরে চলে এলাম। কিন্তু তার সাথে সাথে আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। কিন্তু এটা কী ধরনের খেলা রচনা করা হচ্ছিল, যেটার ব্যাপারে কেউ জানতো না। আমি বিছানায় শুয়ে পড়ে চোখের জল ফেলতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি আমার বাচ্চার ব্যাপারে দুনিয়াকে কি বলবো, কে আমার কথায় বিশ্বাস করবে। আমি একটা গরিব ঘরের মেয়ে ছিলাম, আর আমার বিয়ের সময় আমার বৌদি পুরো পরিষ্কারভাবে বারণ করে দিয়েছিল। বলেছিল কখনো আমাদের ঘরে ফেরত আসবে না, কেননা আমার মা বাবা দুজনেই মারা গেছে। আমার বৌদিদের জন্য আমি তাই বোঝা ছিলাম। এই জন্য যেই না আমার জন্য সঞ্জিতের সম্বন্ধ আসলো, আমার বৌদিরা বিনা কিছু ভেবেচিন্তে আমার হাত থেকে রক্ষা পেয়ে গেল। আমি বিয়ের দিন প্রথমবার সঞ্জিতকে দেখেছিলাম, আর আমার মধ্যে এই ব্যাপারটার স্বস্তির ভাব এনেছিল যে তাড়াহুড়ো করলেও আমার ভাইরা আমার জন্য ভুল সিদ্ধান্ত নেয়নি। সঞ্জিত খুব ভালো মানুষ ছিল, আর সে 1 সপ্তাহ আমার সাথে অনেক ভালোবেসে সময় কাটিয়েছিল। কিন্তু তারপরে আমার থেকে আলাদা হয়ে বিয়ের পরে গোয়া চলে গেল। যাবার সময় সে আমাকে বলে গেল যে তার অসুস্থ মায়ের যেন আমি খেয়াল রাখি, আর বাবার কাছে যেন আমি লক্ষ্য না দিই। সেই সময় তার এই কথাটা আমি বুঝতে পারিনি যে সে যাওয়ার সময় কি বলে গেল। আমি তার বাবার কাছে কেন লক্ষ্য দেব? কিন্তু এবার আমি এই ব্যাপারটা ভালোভাবে বুঝে গিয়েছিলাম। আমার বরের যাওয়ার পর আমার শ্বশুর আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন। সঞ্জিতের যাওয়ার পর আমার তাই কোনো অসুবিধাই হয়নি। আমার শ্বশুর সব সময় একটাই কথা বলতেন যে আমি যেন তার চিকিৎসা করার ঘরের থেকে দূরে থাকি, কেননা তাতে তার কাজে বাধা আসতে পারে। আমিও তার কথা মেনে নিয়েছিলাম, কিন্তু আমার ভেতরের সন্দেহ আমাকে বাধ্য করেছিল তার কথার বিপরীতে যেতে। আমার শ্বশুর প্রায়ই মোমবাতি জ্বালিয়ে ওই ঘরে যেতেন। আমার তো এরকম মনে হতো যে উনি বোধহয় কোনো মন্ত্রের মাধ্যমে চিকিৎসা করেন, কিন্তু আমি কখনো আমার শ্বশুরকে মন্দিরে যেতে দেখিনি। আর এই রহস্য এবার পুরোপুরি আমার সামনে খুলে গিয়েছিল যে ওই ঘরে আসলে কি হয়। আর সেটা জানার পর বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে আমার খুব বেশি সময় হয়নি। ঠিক তখনই ফোন বাজতে লাগলো। সঞ্জিত তখন ফোন করেছিল। ফোন তোলার মতো অবস্থা আমার সেই মুহূর্তে ছিল না, কিন্তু আমি যদি ফোন না ধরতাম তাহলে সঞ্জিত নিজের বাবাকে ফোন করত, আর তার বাবা আমার ঘরে চলে আসতেন। এটা ভেবেই আমি ফোন তুলে নিলাম। সঞ্জিত নিজের আসার খবর আমাকে শোনালো যে সে 1 মাসের ছুটিতে বাড়ি আসছে। এই কথাটা শুনে যেন মনে হলো আমার ভেতরে কেউ নতুন জীবন দান করেছে। আমার আঁচল থেকে বদ চরিত্রের দাগ ধোবার একটা সুযোগ পেয়েছিলাম। আমি আমার প্রেগনেন্ট হওয়ার খবর সবার থেকে লুকিয়ে নিয়েছিলাম, আর পুরো একটা দিন নিজের ঘরে বন্ধ ছিলাম। পরের দিন ফ্লাইটে সঞ্জিত ঘরে চলে এলো। আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সঞ্জিতের মনে হলো যে বোধহয় আমি তার অনুপস্থিতিতে ভীষণ কষ্টে ছিলাম, তাই হয়তো আমি এভাবে কাঁদছি। কিছুদিন সঞ্জিত আমার সাথে কাটালো, তারপর সে ফেরত চলে যেতে লাগলো। তখন আমি তাকে খবর দিলাম যে আমি তার বাচ্চার মা হতে চলেছি। যখন কিনা এই কথাটা পুরোপুরি মিথ্যা ছিল, কিন্তু এই খবর শোনার পর সঞ্জিতের খুশির ঠিকানা ছিল না। সে আমায় তার বুকের সাথে জড়িয়ে ধরল। এই খবরটা বোধহয় তার জীবনের সবথেকে বড় খুশির খবর ছিল। কিন্তু এটা আমার হৃদয় জানতো যে আমি কোন মুখে তাকে এই খবরটা শুনিয়েছিলাম। সঞ্জিত নিজের বাবাকে আমার খেয়াল রাখতে বলে চলে গেল। আর আরও একবার আমি এই 4 দেয়ালের মধ্যে থেকে গেলাম, যেখানে এবার আমার দম বন্ধ হতে লেগেছিল। কখনো কখনো ভাবতাম যে আমরা মেয়েরা কতই না বাধ্য। নিজের ইজ্জত বাঁচানোর জন্য কিভাবে আমরা নিজেদের মুখে তালা লাগিয়ে রাখি। সঞ্জিতের যাওয়ার পর আমি ঘর থেকে বেরোনো কম করে দিয়েছিলাম। ঘরের কাজকর্ম করার পর আমি আবার ঘরে চলে এসেছিলাম।
আর সারা সময় বন্ধ চার দেওয়ালের মধ্যে বসে বসে নিজের ভাগ্যের উপর চোখের জল ফেলতে লাগলাম। এরকমই কাজ করার সময় একদিন দরজায় কেউ টোকা মারল। আমি দরজা খুললাম যখন, তখন দেখলাম সেই নিরীহ মেয়েটা আবার আমাদের ঘরের দরজায় এসে দাঁড়িয়ে গেছে আর নিজের সন্তানের জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে। তার চোখের মধ্যে প্রচণ্ড আশা নিয়ে সে দাঁড়িয়েছিল। আমি তাকে কোনো অন্যায় কর্মের নিশানা হতে দিতে চাইছিলাম না, এজন্য আমি তাকে বলে দিলাম আমার শ্বশুর এখন আর এই চিকিৎসা করে না, তাই এটাই ভালো হবে যে সে যেন ফেরত চলে যায় আর যেন কখনো আমাদের দরজায় না আসে। কিন্তু সে আমার শ্বশুরের এত প্রশংসা শুনেছিল যে সে ফেরত যাবার জন্য রাজি ছিল না। বাধ্য হয়ে আমি তার হাত ধরে টেনে তাকে আমার ঘরে নিয়ে আসলাম। তারপর দরজা বন্ধ করে দিলাম আর তাকে সেই সত্যিটা বলে দিলাম যেটা আমার ক্ষেত্রে ঘটেছে। আমার কথা শুনে তার হুঁশ উড়ে গেল। এবার সে আমাকে ধন্যবাদ জানালো আর ফেরত চলে যেতে লাগলো। আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানালাম যে আমার জন্য একটা গরিব মহিলার জীবন বরবাদ হতে হতে বেঁচে গেল। আমি নিজেকে তো বাঁচাতে পারিনি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার দরজায় আগত সমস্ত মহিলার ইজ্জত আমি বাঁচাবো, আর এখন থেকে এটা আমার দায়িত্ব। এরপর থেকে দরজায় কেউ টোকা মারতেই আমি দৌড়ে চলে যেতাম। আর একবার আমাদের বাড়ির দরজায় আমার বান্ধবী দাঁড়িয়েছিল। সে আমার ছোটোবেলার বন্ধু। আজ অনেক বছর পর আমি তাকে দেখলাম। সে আমাকে দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি তাকে আমার ঘরে নিয়ে গিয়ে বসালাম। কিছুক্ষণ তো আমরা এদিকের ওদিকের কথা বলছিলাম। সে আমাকে বলল যে তার বিয়ে একটা পুলিশের সাথে হয়েছিল, যে কিনা SHO হয়ে গিয়েছে, আর সে এখন খুব ভালো জীবন কাটাচ্ছে। তার কথা শুনে আমার কান খাড়া হয়ে গেল, আর আমি ঠিক করে নিয়েছিলাম যে এবার যারা দোষী তাদেরকে জেল পর্যন্ত আমি পৌঁছে দিয়ে তবেই দম নেব। আমি আমার বান্ধবীকে সমস্ত সত্যি কথা বলে দিলাম যে কোথাও যেন আমার নাম না আসে, কেননা আমি সঞ্জিতের থেকে আলাদা হতে চাই না। সে কথা দিল যে সে আমাকে অবশ্যই সাহায্য করবে। আর দুদিন পর পুলিশ আমাদের ঘরে আসলো। পুলিশের কাছে আমার শ্বশুরের বিরুদ্ধে সমস্ত প্রমাণ ছিল, আর আমার শ্বশুর গ্রেপ্তার হয়ে গেল। এই খবর সঞ্জিত শুনে সে সব কিছু ছেড়ে ছুড়ে গোয়া থেকে ফেরত চলে আসলো, কেননা আমি আর শাশুড়ি মা ঘরে একা ছিলাম। সে বলতে লাগলো যে সে তার বাবার সত্যিটা অনেক আগে থেকেই জানতো। বেশ কয়েকবার সে তার বাবাকে ভুল কাজ করার ব্যাপারে বারণ করার চেষ্টা করেছিল, কিন্তু তার বাবা তার কথা মানেনি। আর আজকে বদনামির দিন আমাকে দেখতে হচ্ছে। সঞ্জিতের এই কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল যে ও নিজের বাবার সমস্ত সত্যিটা জেনেও চুপ করেছিল, আর এই কারণের জন্যই আমার মাধ্যমে তার শাস্তি হলো। এবার আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রেগনেন্ট হওয়া আমার শাস্তি নয়, বরং আমার বরের শাস্তি ছিল, যে কিনা অনেক মহিলার বরবাদীর নিশ্চুপ নিদর্শন ছিল। আর আমাদের বাড়ি পুলিশ আপাতত সিল করে দিয়েছিল, কেননা ওই ঘরটা কোনো চিকিৎসার ঘর ছিল না, বরং ওই ঘরের মধ্যে লুকিয়ে থাকা একটা রাস্তা ছিল, যেটা কিনা অন্য একটা ঘরের সাথে যুক্ত ছিল। সেটা বোধহয় পুরনো সময়ের ঘর, যা দ্বিতীয় ঘরের সাথে যুক্ত করার জন্য বানানো হয়েছিল, অথবা বিপদের সময় পালিয়ে যাওয়ার জন্য। এই পুরো গ্রামটা পুরনো জামানার ছিল। পুরনো জামানার বাড়ির ওপর সব বাড়ি বানানো হয়েছিল, আর ওই ঘর থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা অন্য ঘর পর্যন্ত যেত, যেখানে আমার শ্বশুর মহিলাদের চিকিৎসা করানোর জন্য তাদেরকে ঘরে নিয়ে যেত, আর তাদেরকে চিকিৎসা করানোর নামে ওই রাস্তা দিয়ে অন্য ঘরের মধ্যে পৌঁছে দিত। আর সেখানে কয়েক ঘন্টা ধরে কিছু না কিছু বদমাইশ লোকের শিকার হতো সেই মহিলারা। একটা সময়ে দুটো লোক ওই একটা মহিলার সাথে বাজে কাজ করত। যখন তাদের মন ভরে যেত, তখন তারা ওই মহিলাকে ওই একই রাস্তা দিয়ে ঘরের বাইরে পাঠিয়ে দিত। কয়েক ঘন্টা অত্যাচার করার পর যখন সেই মহিলা ঘর থেকে বের হতো, তখন তারা নিজেরা নিজেদের মধ্যে থাকতো না, আর তাদের অবস্থা চলার মতো থাকতো না। তাদের কাছে তো বলার মতো কোনো ভাষাও ছিল না। এই জন্য যখনই আমি এরকম কোনো মহিলাকে আটকানোর জন্য চেষ্টা করতাম, সে দৌড়ে দৌড়ে পালিয়ে যেত। আর আমি যখন অজ্ঞানের অবস্থায় ওই ঘরে পড়েছিলাম, তখন আমার সঙ্গেও এই একই অত্যাচার হয়েছিল। কিন্তু কে এবং কিভাবে সেটা করেছিল আমি আজ পর্যন্ত তা জানতে পারিনি। কে সেই ঘর চলে এসেছিল যে কিনা আমাকে অজ্ঞান অবস্থায় পেয়ে নিজের খিদে মিটিয়েছিল। আমি আবার ঘরে ফিরে আসলাম। আমার শ্বশুরের কানে সেই খবরটা পৌঁছায়নি, কেননা সে ঘরে ছিল না। কিন্তু তার পরের বার যখন আমি টর্চ নিয়ে সেই ঘরে পৌঁছালাম, তখন আমার শ্বশুর ওই রাস্তা দিয়ে অন্য ঘরে যাচ্ছিল।
আর আমিও চুপচাপ পিছন পিছন তার ঘরে চলে গেলাম। সেখানে পৌঁছেই আমি একটা মহিলাকে নিজের চোখের সামনে বরবাদ হতে দেখেছিলাম। আমার 60 বছরের বুড়ো শ্বশুর সেই অবস্থায় এমনভাবে মজা নিচ্ছিল যে যেন এই সব দেখে সে নিজেও খুব আনন্দ পাচ্ছিল। আমার শ্বশুরের মধ্যে তো সেই দম ছিল না, কিন্তু সে এই সমস্ত দেখে নিজের হৃদয়ের আনন্দ উপভোগ করত। বিছানায় পড়ে থাকা মহিলা জল ছাড়া মাছের মতোই ছটফট করত, আর তাদের অবস্থা দেখে আমার সেখানে দাঁড়ানো অসম্ভব হয়ে গিয়েছিল। আমি ফেরত আসার জন্য চেষ্টা করছিলাম, ঠিক তখনই আমার শ্বশুর আমাকে দেখে নিয়েছিল আর আমার হাত ধরে জোর করে টানতে টানতে আমাকে ওই ঘরের মধ্যেই নিয়ে এসেছিল। আর আমার সঙ্গে এত শক্তভাবে ব্যবহার করছিল যে আমার হুঁশ উড়ে গিয়েছিল। আমার শ্বশুর আমায় বলেছিল যে আমি যদি আমার মুখ খুলি আর যদি কখনো এই ঘরের দিকে তাকায় তাহলে আমার সঙ্গে সঞ্জিতের ডিভোর্স করিয়ে দিবে। আর তার আসল উদ্দেশ্য পয়সা রোজগার ছিল না, তার উদ্দেশ্য ছিল নিজের তৃষ্ণা মেটানো। শ্বশুরের ধমকেতে আমি চুপ করে গেলাম, কেননা আমার কাছে কোনো অবলম্বন ছিল না, আর না আমার স্বামী ছিল এখানে। কিন্তু যখন আমার বন্ধু আসলো আমি তাকে সমস্ত সত্যিটা বলেছিলাম। ওই শয়তানটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়ার সময় এসে গিয়েছিল। আর এই জন্যই বোধহয় অনেক বছর পর আমার বন্ধু আমাকে খুঁজতে খুঁজতে আমার ঘরে পৌঁছে গিয়েছিল। পুলিশেরা আমার শ্বশুরকেই নয়, বরং লুকানো যে দ্বিতীয় ঘরটি ছিল সেই ঘরে লুকিয়ে থাকা সমস্ত লোকেদের গ্রেপ্তার করেছিল। এটা একটা অনেক বড় টিম ছিল যারা সবাই মিলে এই কাজটা করত। কিছুদিন পরে আমি একটা খুব সুন্দর ছেলেকে জন্ম দিয়েছিলাম, যাকে সঞ্জিত খুব ভালোবেসে নিজের কোলে তুলেছিল। আমি সঞ্জিতের চেহারা দেখে ভাবছিলাম যে সঞ্জিত সারা জীবন এটা জানতেই পারবে না যে এই বাচ্চাটা তার ছিলই না, বরং তার ভুলের শাস্তি ছিল যদি সে প্রথমেই নিজের বাবার বিরুদ্ধে কোনো শক্ত কদম ওঠাতে পারত। তাহলে বোধহয় এইভাবে আমার ইজ্জত বরবাদ হতো না, আর প্রচুর মহিলা বেঁচে যেত। আমার শাশুড়িও সমস্ত সত্যিটা জানত, কিন্তু আমার শ্বশুর তাকে ওষুধ দিয়ে দিয়ে বোবা বানিয়ে রেখেছিল। আমার শাশুড়ি ইশারায় আমাকে এই সমস্ত সত্যি বলতে চাইতেন, কিন্তু এই ব্যাপারটা আমি এবার বুঝতে পেরেছি। আমি আর সঞ্জিত আমাদের ছেলের সাথে খুব সুন্দর একটা জীবন কাটাতে লাগলাম, আর আমার শাশুড়ির অবস্থা আগের থেকে এখন অনেক ভালো আছে। আমরা মানুষের সঙ্গে হতে থাকা ছোটোখাটো খারাপ দেখে নজর ঘুরিয়ে পাশ কাটিয়ে চলে যাই, আর তারপর একদিন আমাদের নিজেদের সাথে খারাপ হয়। এই জন্যই ভালো হয় যে যেখানে যা কিছু খারাপ দেখতে থাকবেন তাকে একদম গোড়া থেকে উপড়ে শেষ করে দেওয়া উচিত, না হলে সেই খারাপ একদিন আমাদের নিজেদের ঘরেই পৌঁছে যায়। আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।